আচ্ছা ভাবুন তো, আপনি এক নরক সমান জেলখানায় বন্দী, যেখানে আপনার বেঁচে থাকার একমাত্র উপায় হলো প্রতিদিন কারো না কারো রক্ত ঝরানো। হ্যাঁ মুভি লাভার্স, আজ আমরা জেমস নামের এমনই এক যোদ্ধার গল্প দেখব যে কিনা এমনই একটি জেলখানা থেকে ফিরে এসেছিল শুধু একটি প্রতিজ্ঞা নিয়ে। তবে গল্পের শেষে যখন সে তার শত্রুর মুখোমুখি হয়, তখন যা ঘটে তা দেখার জন্য আপনি হয়তো মোটেও প্রস্তুত নন। আর এই দুর্দান্ত গল্পটা আমরা দেখব 2025 সালে রিলিজ হওয়া প্রিজনার অফ ওয়ার নামের মুভিটা থেকে। মার্শাল আর্ট আর যুদ্ধের রোমহর্ষক গল্প জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে কম্বলের নিচে শুয়ে শুয়ে দুর্দান্ত এই গল্পটা এনজয় করি। 1950 সাল, টোকিওর একটা মার্শাল আর্ট স্কুল দেখা যায়, যেখানে প্রতিদিনের মতোই স্টুডেন্টরা তাদের মাস্টারদের কাছে মার্শাল আর্ট শিখছে। ঠিক তখনই সেখানে জেমস নামের একজন সুঠাম দেহের অধিকারী, মানে এক বাক্যে হ্যান্ডসাম একটা লোক আসে। তার চোখে মুখে পুরনো প্রতিশোধের আগুন। সেখানে লেফটেন্যান্ট কর্নেল ইটোর ছবি ছিল। জেমস এই লোকটাকেই খুঁজতে এখানে এসেছে। জেমস মার্শাল আর্টের মাস্টারকে জিজ্ঞেস করে ইটো কোথায়। মাস্টার তাকে বলে, তিনি আমার বাবা, আপনার দরকার থাকলে আমাকে বলতে পারেন, তবে তার আগে আপনি নিজের পরিচয় দিন। জেমস উত্তরে তাকে বলে, তার সাথে আমার এখনো অনেক হিসাব নিকাশ বাকি রয়েছে। তারপর সে তার পরিচয় দেয়। মাস্টার তখন তাকে বলে, আচ্ছা তুমি তাহলে সেই লোক যার জন্য আমার বাবা সারাটা জীবন মাথা নিচু করে থেকেছেন। এটা বলে সে রাগ হয়ে তার স্টুডেন্টদেরকে জেমসের উপর অ্যাটাক করতে বলে। এদিকে জেমসের মোটেও ইচ্ছা ছিল না এদের সাথে মারামারি করার, কিন্তু এখন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যার কারণে তাকে বাধ্য হয়ে মারামারি করতে হচ্ছে। ও একটা কথা তো বলাই হয়নি, জেমস কিন্তু একজন ব্রিটিশ কমান্ডার। তবে ব্রিটিশ কমান্ডার হওয়ার পরেও সে জাপানিজদের সাথে একাই লড়াই করে সবাইকে কুপোকাত করে ফেলে। এতে মাস্টার বেশ অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে একজন ব্রিটিশ লোক কিভাবে এত ভালোভাবে জাপানিজদের লড়াইয়ের কৌশল জানতে পারে। সবার অবস্থান বেগতিক দেখে মাস্টার তার স্টুডেন্টদেরকে থামতে বলে। আপনাদের মনে নিশ্চয়ই এই মুহূর্তে প্রশ্ন আসছে, কেন ব্রিটিশ কমান্ডার জেমস কর্নেল ইটোকে খুঁজতে জাপানে এসেছে? কি এমন হয়েছিল যার জন্য তার চোখে মুখে এখনো প্রতিশোধের আগুন চলছে? আর কেনই বা ইটোকে সারা জীবন মাথা নিচু করে থাকতে হয়েছে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ঠিক 8 বছর আগের অতীতে। তাই মুভির এই পর্যায়ে আমরা 8 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই। সময়টা 1942 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন তুঙ্গে। সেই সময় আমাদের গল্পের নায়ক জেমস ছিলেন একজন ব্রিটিশ উইং কমান্ডার। যুদ্ধের সময় সে তার প্লেন নিয়ে শত্রুদের বিভিন্ন আস্তানায় হামলা করত। এমনই যুদ্ধ চলাকালীন একদিন সে তার প্লেন নিয়ে বেরিয়ে পড়ে মুক্ত আকাশে। আচমকায় তার প্লেনের উপরে কেউ হামলা করতে শুরু করে। প্লেনটা ক্র্যাশ করবে ঠিক তখনই সে প্লেন থেকে ঝাঁপ দেয় বাঁচার জন্য। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। জেমস গিয়ে পড়ে ফিলিপাইনের একটা ঘন জঙ্গলে, যেটা কিনা দুশ্মনদের একটা আস্তানা। জাপানি সৈন্যরা পুরো জঙ্গলে ছড়িয়ে পড়েছে তাকে খোঁজার জন্য। ভাবুন তো একবার, চারদিকে শত্রু বাহিনী আর আপনি একা এক গভীর জঙ্গলে। তবুও জেমস বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু ওই সময়টায় ভাগ্য তার সহায় ছিল না। কিছুক্ষণের মধ্যেই জঙ্গল থেকে বের হয়ে আসে জাপানি সৈন্যরা এবং তার দিকে বন্দুক তাক করে। কিন্তু জেমস তো সহজে হার মানার মানুষ নয়। সে একাই তাদের উপরে হামলা করে বসে। তবে একা একা কতক্ষণই বা এতগুলো সোলজারের সাথে লড়াই করা যায়? তাই শেষমেশ সে বন্দী হয় জাপানিজদের হাতে। এরপর তাকে নিয়ে আসা হয় একটি কুখ্যাত ক্যাম্পে, যার নাম হলো প্রিজনার অফ ওয়ার। এখানে আরো অনেক বন্দীরা আছে যাদের অবস্থা খুবই খারাপ। এই ক্যাম্পের কেউই মানুষ হিসেবে বাঁচে না, বরং বাঁচে শুধু পশু হিসেবে। এখানে মানুষের জীবনের কোনো দাম নেই। এখানে বন্দীদের উপর করা হয় অমানবিক নির্যাতন, শারীরিক ও মানসিক অত্যাচার এখানে প্রতিদিনের একটা কমন বিষয়। তো যাই হোক, জেমসকে বন্দী করে সরাসরি নিয়ে আসা হয় জাপানিজ কর্নেল ইটোর সামনে। ইটো এতটাই নিষ্ঠুর একটা মানুষ যে কিনা বন্দীদের উপর অত্যাচার করাটাকে একটা শিল্প মনে করতেন। সে একটুও দয়া না দেখিয়ে তার সৈনিকদেরকে হুকুম দেয়, যাও জঙ্গলে নিয়ে গিয়ে এখনই এর ধর থেকে মাথাটাকে আলাদা করে ফেলো। নির্দেশ পাওয়া মাত্রই সৈন্যরা জেমসকে নিয়ে জঙ্গলের ভেতর একটা জায়গায় চলে আসে। সৈন্যদের মধ্য থেকে ক্যাপ্টেন হিরানো জেমসকে বলে, মাথা নিচু করে বসে পড়ো। এতক্ষণে জেমস বুঝে গিয়েছে এখানে শুধু শক্ত শরীর থাকলেই চলবে না, মানসিকভাবে শক্ত না হলে বাঁচা প্রায় অসম্ভব। তাই সে আর কথা না বাড়িয়ে চুপচাপ বসে পড়ে। এবার ক্যাপ্টেন হিরানো তার টলারটা বের করে যখনই সে জেমসের মাথাটাকে শরীর থেকে আলাদা করবে, ঠিক তখনই জেমস বুদ্ধি করে পেছনে সরে যায়। আর পেছনে সরে যাওয়ার কারণে হিরানো তাকে মারতে পারে না। সব সৈন্যরা তখন তার উপরে হামলা করে এবং জেমস একাই সবার সাথে ফাইট শুরু করে দেয়। সে এতটাই দক্ষ একজন ফাইটার যে সে একাই এক এক করে ক্যাপ্টেন হিরানো সহ সবাইকে মেরে ফেলে। তারপর সে পালানোর জন্য জঙ্গলের ভেতরেই দৌড়াতে শুরু করে।
দৌড়াতে দৌড়াতে জঙ্গলের ভেতরে একটা পরিত্যক্ত অচল প্লেন দেখতে পায়। এই প্লেনটা আসলে জাপানিজদেরই। প্লেনটা দেখে সে মনে মনে ভাবে এখান থেকে পালাতে হলে যে কোনো মূল্যেই এই প্লেনটাকে আকাশে উঠবার মতো তৈরি করতে হবে। এজন্য সে এদিক ওদিক ছুটাছুটি করতে শুরু করে দেয় জিনিসপত্র খোঁজার জন্য। তড়িঘড়িতে সে ভুলবশত জাপানিজদেরই পেতে রাখা ট্রাপে পা দিয়ে ফেলে, আর সাথে সাথে সেই জালে আটকে পড়ে। আসলে এরকম আরো অনেক জাল তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় বিছিয়ে রেখেছে। তো আটকে যাওয়ার সাথে সাথে জেমসের হাতে থাকা ছুরিটা পড়ে যায়, ফলে সে জাল কেটে আর বের হতে পারে না। তার মানে জেমস আরও একবার জাপানিজদের কাছে ধরা পড়ে যায়। তারা জেমসকে ধরে আবারও ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পে নিয়ে আসার পরে যখন তাকে কর্নেল ইটোর সামনে আনা হয়, তখন তাকে দেখে ইটো বলে, আরে এ এখনো বেঁচে আছে কেন? উত্তরে একজন গার্ড বলে, একে আমরা মারতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও ক্যাপ্টেন হিরানো সহ সবাইকে মেরে সেখান থেকে পালানোর চেষ্টা করেছিল। তবে আমাদের পাতানো জালে সে আবারও আটকা পড়ে যায়। ক্যাপ্টেন হিরানোকে মেরে ফেলেছে শুনে কর্নেল ইটো খুব রেগে যায়, আর জেমসের সামনে এসে তার আর্মি ব্যাজটা খুলে ফেলে। এরপর বলে, হিরানো আমার ভাইয়ের মতো ছিল, তুই ওকে মেরে ফেলে জীবনের সবচেয়ে বড় ভুলটা করেছিস। এখন যা, আজকের মতো পৃথিবীটা দেখে নে, কারণ কালকেই তোকে কুকুরের মতো করে মেরে ফেলবো। এরপর জেমস সেখান থেকে চলে গেলে একজন গার্ড ইটোকে বলে, আপনি চাইলে আমি এখনই ওকে মেরে ফেলতে পারি। কিন্তু কর্নেল বলে, এ যেমন তেমন লোক নয়, আমি এটা বুঝে গিয়েছি যে সে মৃত্যুকে ভয় পায় না, তাই ওর সাথে আমি এমন কিছু করতে চাই যা আগে কখনো কারোর সাথে করা হয়নি। এদিকে জেমসকে তার সেলে পাঠানো হয়। এই সেলে জেমসের মতো আরো অনেক কয়েদিরা বন্দী হয়ে আছে। এদের মধ্যে অনেকেই অনেক শক্তিশালী ছিল, কিন্তু দিনের পর দিন অত্যাচারের কারণে তাদের দম ফুরিয়ে এসেছে। তো জেমস সেখানে গিয়ে কিছু কয়েদিদের সাথে পরিচিত হয়, যার মধ্যে আমেরিকান লোকও ছিল। তারা জেমসকে বলে, এখানে বেশ কিছু নিয়ম আছে যা আমাদের সবাইকে মেনে চলতে হয়, আর না মানলে এখানে বেঁচে থাকা অসম্ভব। তবে জেমস ওই রাতেই সেখান থেকে পালানোর চিন্তা করে। তাই কয়েদিরা তাকে প্রশ্ন করে, তুমি পালাবে বুঝলাম, তবে তার আগে তুমি এটা বলো যে পালিয়ে তুমি যাবে কোথায়? সেই তো তোমাকে ওরা আবার ধরে নিয়ে আসবে। এরপর দেখা যায় পরের দিন সব কয়েদিদেরকে এক জায়গায় করা হয়, আর জেমসকে একটা বৃত্তের মতো জায়গায় বসিয়ে দেওয়া হয়। তারপর তার সামনে তলোয়ার হাতে একটা লোক আসে। জেমস ভাবে এখনই হয়তো তাকে ওই তলোয়ার দিয়ে মেরে ফেলা হবে, কিন্তু সে সেটা না করে তার হাতের বাঁধন খুলে দেয়। জেমস এতে বেশ অবাক হয়ে যায়। এরপর সামনে আনা হয় 3 জন কয়েদিকে। তারপর একটা ঘন্টা বাজতেই সেখানে একজন ফাইটার চলে আসে। তাকে সবাই মৃত্যুর সওদাগর নামে চেনে, কেননা তার সামনে কেউ 1 মিনিটও টিকতে পারে না। তো ওই 3 জন কয়েদিকে তার সঙ্গে লড়াই করতে বলা হয়, কিন্তু এরা তো তার সামনে কিছুই না। তাই ফাইটার ওই 3 জনকে মারতে মারতে পুরো আধমরা করে ফেলে। আর এবার আসে জেমসের পালা। কর্নেল ইটো তাদেরকে বলে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে যতক্ষণ না তোমাদের মধ্যে কেউ মারা না যায়। তবে এই ফাইটার ততক্ষণেও জানে না জেমস আসলে কি জিনিস। জেমস তার শক্তি দিয়ে তাকে এমনভাবে মারে যে তখনই তার মৃত্যু হয়। আর ওই ক্যাম্পে থাকা সবচেয়ে শক্তিশালী ফাইটারকে জেমস একটা তেলাপোকার মতো মেরে ফেলেছে, এটা চোখে দেখেও যেন কেউ বিশ্বাস করতে পারছে না। আসলে কয়েক বছর আগে হংকংয়ে জেমস মার্শাল আর্ট ট্রেনিং নেওয়ার কারণে সে জাপানিজদের সাথে খুব সহজেই জিতে যাচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই একজন কমান্ডার কর্নেলের কাছে যায় আর তাকে বলে, এই কয়েদি খুবই শক্তিশালী এবং সে খুব ভালো মার্শাল আর্ট জানে, আমাদের উচিত এখনই ওকে শেষ করে দেওয়া। এই কথা শুনে কর্নেল তাকে বলে, আমি জানি সে অন্যদের মতো নয়, তার শক্তি নিয়েই তো যত বড়াই, আর আমি এই শক্তিরই শেষ দেখব। আজ না হয় কাল তো তাকে মরতেই হবে। এরপর জেমসকে আবারও কর্নেলের সামনে নিয়ে আসা হয়। কর্নেল তাকে জিজ্ঞেস করে, তুমি কার কাছ থেকে মার্শাল আর্ট শিখেছ? কিভাবে আমাদের লড়াইয়ের সব নিয়মকানুন জানো? জেমস তার কথার কোনো উত্তর দেয় না। সে তলোয়ার বের করে জেমসের মুখ কিছুটা কেটে দেয়, আর তাকে বলে যে আজকে রাতটা শেষবারের মতো আরাম করে নে, কেননা কালকে তোর মৃত্যু কেউ আটকাতে পারবে না। এরপর জেমসকে নিয়ে যাওয়া হলে ইটো তার লোককে বলে, কালকেই জেমসের শেষ দিন, কালই ব্যাটেলফিল্ডে ওকে মেরে ফেলা হবে। তো পরের দিন ফাইট করার জন্য জেমস মনে মনে আগে থেকেই রেডি হয়ে থাকে। আজকে জেমসকে 3 জন ফাইটারের সাথে ফাইট করতে হবে। এরা 3 জনও কয়েদি, আর কয়েদি হওয়া সত্ত্বেও জেমসের এদের সাথে লড়াই করতে হবে, কেননা সে এখন নিরুপায়। সে যদি এদের সাথে ফাইট না করে তাহলে জাপানিজরা জেমসকে মেরে ফেলবে। তাই ঘন্টা বাজতেই ফাইট শুরু হয়ে যায়, আর বরাবরের মতো জেমস এক এক করে 3 জনকেই প্রচুর মারতে শুরু করে এবং শেষমেশ সবাইকেই হারিয়ে দেয়। যাই হোক, জেমস সেলে ফিরে আসার একটু পর দেখা যায় ইটো সেই 3 জনকে গুলি করে মেরে ফেলেছে। কিন্তু এটা দেখে কেউ তেমন একটা অবাক হয় না, কেননা অনেক আগে থেকেই সবাই ইটোর নিষ্ঠুরতা দেখে অভ্যস্ত। এদিকে জেমসের মাথায় এখনও পালানোর চিন্তা ঘুরপাক খাচ্ছে।
তাই সে কলিন আর গ্রাভিয়ার নামের দুজন কয়েদিকে বলে, আমার একটা রেডিও দরকার, আমি রেডিওর মাধ্যমে আমার টিমের কাছে খবর পাঠাতে চাই। খবর পাঠাতে পারলে হয়তো তারা এসে আমাদেরকে উদ্ধার করতে পারবে। কিন্তু সমস্যা হলো এখানকার রেডিও থাকে ওয়াচ টাওয়ারের গার্ডের কাছে। তাই এবার তারা সবাই মিলে ওয়াচ টাওয়ারের রেডিওটা চুরি করার প্ল্যান করে। আর প্ল্যান মোতাবেক পরের দিন কিছু কয়েদিরা মিলে হঠাৎ করে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দেয়। মামলা জটিল বুঝতে পেরে ওয়াচ টাওয়ারের গার্ডরা সেখানে নেমে আসে। আর এই সুযোগে জেমস টাওয়ারের উপরে উঠে যায় এবং তাদের রেডিওটা চুরি করে নেয়। কিন্তু সমস্যা হলো জেমস রেডিও চুরি করে বের হওয়ার সময় ক্যাম্পে থাকা একজন নার্স তাকে দেখে ফেলে। জেমস তখন তাকে বুঝিয়ে এই ব্যাপারটা দেখেও না দেখার ভান করতে বলে। তারপর জেমস রেডিওটা লুকিয়ে তার সেলে নিয়ে চলে আসে। অন্যদিকে পরের দিন সকালে ইটো সব কয়েদিদেরকে এক জায়গায় ডেকে আনে আর তাদের উদ্দেশ্যে বলে, এখান থেকে যদি কেউ পালানোর চেষ্টা করে তাহলে তার শাস্তি হবে খুবই ভয়াবহ। আসলে কর্নেলের কয়েকজন কয়েদিদের উপরে সন্দেহ হয়, তাই সে সবার সামনে কয়েকজনকে এনে মেরে ফেলে, যেন অন্যান্য কয়েদিরা সেটা দেখে ভয়ে কখনো পালানোর চেষ্টা না করে। কিন্তু এসব দেখেও জেমসের মনে কোনো প্রভাব ফেলে না। সে যে কোনো মূল্যে এখান থেকে বের হতে চায়। তাই সে তাদের সেলে থাকা একজন কয়েদিকে অনেক রিকোয়েস্ট করে সেল থেকে বের হওয়ার রাস্তা বলে দেওয়ার জন্য। সেই কয়েদি প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় আর তাকে বলে যে কোথা থেকে বের হলে গার্ডদের চোখে পড়বে না। তো জেমস ওই রাতেই জীবনের ঝুঁকি নিয়ে সেই রাস্তা দিয়ে রেডিওটা নিয়ে বের হয়ে যায়। আসলে সে ক্যাম্প থেকে বের হয়ে রেডিওর মাধ্যমে তার মিলিটারি বাহিনীর কাছে খবর পাঠাতে চায় যে তাকে এখানে বন্দী করে রাখা হয়েছে। সে রেডিওটা নিয়ে বের হয়ে ক্যাম্প থেকে বেশ দূরে চলে আসে। এদিকে ক্যাম্পে তখন একজন গার্ড জেমসের সেলে চলে যায় চেক করার জন্য। ওই গার্ড সব কয়েদিদের গুনে গুনে দেখছিল সবাই নিজ নিজ জায়গায় আছে কিনা। চেক করতে করতে গার্ড জেমসের বেডের কাছে আসে। তবে আমাদের মুভির নায়ক কিন্তু শক্তির সাথে সাথে বুদ্ধি তো এক নাম্বার। সে যাওয়ার আগে তার চাদরের নিচে তার জুতোটা এমনভাবে রেখেছে যে যেন মনে হয় সে শুয়ে আছে। আর এটা দেখে সত্যি সত্যি গার্ড মনে করে জেমস চাদরের নিচে ঘুমিয়ে আছে। তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। আর এভাবেই এই দফায় জেমসের জীবন বেঁচে যায়। এবং মজার ব্যাপার হলো জেমস ওই দিন বেশি দেরি না করে আবারও ক্যাম্পে ফিরে আসে। তো পরের দিন সকালে কাজ করার সময় জেমস কলিন আর গ্রাভিয়ারকে বলে, আমেরিকান মিলিটারিদের কাছে খবর পাঠাতে হলে কিছু কোড ব্যবহার করতে হবে, তাহলে তারা দ্রুত এখানে পৌঁছাতে পারবে। এরপর জেমস তাদেরকে পরিত্যক্ত প্লেনটার কথা বলে। কিন্তু এটার কথা শুনে গ্রাভিয়ার তাকে বলে ওটা কোনো কাজের না, ওটা অনেক আগে থেকেই ওখানে পড়ে আছে। জেমস তখন বলে ওটাকেই কাজে লাগানো যাবে, কেননা আমি দেখেছি ওই প্লেনের সাথে একটা হুক লাগানো আছে, যেটার মাধ্যমে অন্য একটা প্লেন সেটাকে টেনে নিয়ে যেতে পারবে। আর এটা আমাদের পালানোর কাজে ব্যবহার করা যেতে পারে। তো তারা যখন কথা বলছিল তখন একজন গার্ড এসে জেমসকে টানতে টানতে কর্নেলের রুমে নিয়ে যায়। আসলে কর্নেলের সন্দেহ হয় হয়তো কেউ এখান থেকে কোড ল্যাঙ্গুয়েজ পাঠানোর চেষ্টা করছে, তাই এখন সে জেমসকে ডেকে আনিয়েছে। এবার অবশ্য জেমসকে বেশ সম্মান দেওয়া হয়, তাকে দাঁড় করিয়ে না রেখে বরং একটা চেয়ারে বসতে দেওয়া হয়। এরপর কর্নেল তাকে কোডের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সে কর্নেলকে এ ব্যাপারে কিছুই বলে না, বরং উল্টো বলে আমি যদি কিছু জেনেও থাকি তাহলে তোমাকে কেন বলবো। ইটোর এমন কথা শুনে কর্নেল প্রচন্ড রেগে যায় আর তাকে বলে, তুমি কি ভেবেছ প্রতিবার তুমি তোমার শক্তি দেখিয়ে বেঁচে যাবে? আজ হোক বা কাল তোমাকে তো মরতেই হবে। এরপর গার্ডরা তাকে আবার নিয়ে যায়। জেমস চলে যাওয়ার পর কমান্ডার কর্নেলকে বলে, আমরা এখনো কেন এই কয়েদিকে বাঁচিয়ে রেখেছি, তাকে তো মেরে ফেললেই পারি। কর্নেল তখন বলে, এর চাইতেও বড় সমস্যা এখন আমাদের মাথার উপর রয়েছে, আমার মনে হয় ব্রিটিশ বাহিনীরা আমাদের উপর হামলা করতে পারে। যাই হোক, পরের দিন জেমসকে সকলের সামনে বেঁধে তার উপরে প্রচন্ড টর্চার করা হয়। তার হাত মুখ বেঁধে লাঠি দিয়ে তাকে একাধারে মারতে থাকে। তাকে ততক্ষণ পর্যন্তই মারা হয় যতক্ষণ পর্যন্ত তার শরীরের সমস্ত শক্তি দুর্বল না হয়। এতটাই মারা হয় যে ধীরে ধীরে জেমসের শরীর একেবারে নেতিয়ে পড়ে, কিন্তু তবুও এই অত্যাচার থামে না। এমনকি এই অবস্থায় তাকে লড়াই করতে বলা হয়। জেমসের শরীরে তখন প্রচন্ড ব্যথা করছিল, কিন্তু তারপরও তার এখন লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। তার হাত খুলে দেওয়ার সাথে সাথেই ঘায়াল সিংহের মতো লড়াই করতে শুরু করে। এবার সে আর কারো কথা চিন্তা না করে সে সবাইকে এমন মার মারে যে নিজের পায়ে দাঁড়াতে পারে না। সে লড়াইয়ে জিতে যায় ঠিকই, কিন্তু তবুও একজন গার্ড এসে তার বন্দুক দিয়ে জেমসকে এমনভাবে মারে যে সে সেন্সলেস হয়ে যায়। এসব দেখে কর্নেলের রাগ হয় আর সে বলে, তোমরা এতটাই অকর্মা যে সামান্য একটা মানুষের সাথে পারছ না। তখন কমান্ডার বলে, আপনি বললে আমি ওকে এখনই মেরে ফেলি, কিন্তু কর্নেল তবু তাকে মারার নির্দেশ দেয় না, বরং জেমসের উপর রাগ করে সে তার কিছু সৈন্যদের গুলি করে মেরে ফেলে। এদিকে জেমসের যখন জ্ঞান ফেরে তখন সে নিজেকে জাপানি একটা মেডিকেল ক্যাম্পে দেখতে পায়। এখানে তাকে দেখাশোনার জন্য একজন নার্সকে রাখা হয়েছে।
জেমস এই নার্সকে আগে থেকেই চেনে, তবে সে তার নাম জানত না। এখানে আসার পর জেমস জানতে পারে মেয়েটার নাম থেরেসা। থেরেসা বলে, ইটো আমাকে এখানে জোর করে বন্দী করে রেখেছে যেন আমি আহত মানুষদের ট্রিটমেন্ট করতে পারি, তবে তুমি একমাত্র ব্যক্তি যাকে কর্নেল এত কিছুর পরেও এখানে বাঁচিয়ে রেখেছে। এরপর থেরেসা জেমসকে জানায় কর্নেলের ঘুম উড়ে গিয়েছে। সে ভাবছে যে কোনো সময় ব্রিটিশরা তাদের উপর হামলা করতে পারে, আর সত্যিই যদি এটা হয় তাহলে ইটো আমাদের কাউকে জীবিত বাঁচতে দেবে না। তো সেদিন রাতে ক্যাম্পে কর্নেল আসে জেমসকে দেখতে। সে জেমসকে বলে, নাও নাও, আরাম করে নাও, কাল তো তোমাকে মরতেই হবে। জেমস বলে, আরে থামো তো, আসার পর থেকেই শুধু একই ডায়লগ দিয়ে যাচ্ছ। আমাকে যদি তোমার মারার ইচ্ছাই থাকে তাহলে এত নাটক করার কি আছে? এভাবে প্রতিদিন লড়াই চলতে থাকলে কিছুদিন পর দেখা যাবে তোমার একটা সৈন্য আর বেঁচে নেই। তারপর কি করবে তুমি? তুমি নিজেই কি আমার সাথে লড়াই করবে তখন? এবার ইটো তাকে আর কিছু না বলেই চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর জেমস তার সেলে ফিরে আসে। তাকে দেখে তার কিছু সাথীরা বলে, তুমি যখন সেন্সলেস অবস্থায় ছিলে তখন আমাদের ক্যাম্পের উপর দিয়ে কিছু আমেরিকান বিমান উড়ে গিয়েছে। এই কথা শুনে জেমস বুঝতে পারে আমেরিকান মিলিটারিরা আশেপাশেই আছে, শুধু তাদের কাছে যত দ্রুত সম্ভব সিগন্যাল পাঠাতে হবে, তাহলেই তারা এখানে জাপানিজদের উপর অ্যাটাক করে তাদেরকে মুক্ত করে নিয়ে যাবে। যদিও জেমস জানে সে যদি এখান থেকে সিগন্যাল পাঠায় তাহলে তা জাপানিজদের কাছেও পৌঁছে যাবে, কিন্তু এছাড়া তাদের আর তো কোনো উপায়ও নেই। তাই সে তার সাথীদের বলে, এই সময় আমাদের সবাইকে খুব স্ট্রং থাকতে হবে, খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে বের হয়ে যাব। যাই হোক, রাতে জেমস তার এক সঙ্গী সহ লুকিয়ে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু হঠাৎই সেখানে থাকা একজন গার্ড তাদেরকে দেখে ফেলে। তাই জেমস তাকে ধরে ফেলে আর একটা ছুরি তার গলায় ধরে, কিন্তু জেমস এখানে তাকে জানে মারে না। সে আসলে গার্ডকে মেরে বিপদ আরও বাড়াতে চাচ্ছে না। আর তাছাড়া বাইরের সিকিউরিটিও বেশ টাইট, তাই সে সেদিন আর বের হওয়ার রিস্ক নেয় না। তারা দ্রুতই আবারও তাদের সেলে ফিরে আসে। এর কিছুক্ষণ পরেই বেশ কিছু গার্ড সেখানে আসে চেক করার জন্য, কিন্তু তারা এসে দেখতে পায় সবাই সবার জায়গা মতোই আছে। এরপর দেখা যায় পরের দিন সকালে কর্নেল আবারও সব কয়েদিদেরকে এক জায়গায় জড়ো করে। ইটো বলে, গতরাতে কেউ এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে এবং আমার গার্ডদের উপরে হামলাও করেছে। জেমস বুঝতে পারে ইটো খুব রেগে আছে, আর তারা কলিনের উপরেও বেশ টর্চার করছে। তখন জেমস বলে, তুমি ভুল মানুষের উপর টর্চার করছো, ও আসলে কিছুই করেনি, যা করার আমি করেছি, তোমার গার্ডের উপর অ্যাটাক আমিই করেছিলাম। ইটো তখন বলে, ভালো লাগলো যে তুমি সত্যিটা স্বীকার করে নিয়েছো, কিন্তু আমি খুব ভালো করেই জানি তুমি কালকে রাতে একা ছিলে না। এটা বলে সে অন্য একজন কয়েদিকে জেমসের সামনে নিয়ে আসে। তারপর বলে, তুমি যদি একে নিজের হাতে মারতে পারো তাহলে তোমার বন্ধুকে আমি প্রাণে মারব না। কিন্তু জেমস তো কোনো অসহায় মানুষের প্রাণ নিতে পারবে না। এ কথা বলতেই তার সামনে ওই কয়েদিকে মেরে ফেলা হয়, অথচ যাকে মেরে ফেলা হলো তার কোনো দোষী ছিল না। এদিকে জেমস যেহেতু তাদের কথা শোনেনি, সেহেতু কলিনেরও একই অবস্থা হবে। তাই যখনই গার্ড কলিনকে মারতে যাবে ঠিক তখনই জেমস তাদের উপর হামলা করে সবাইকে খুব বাজেভাবে মারে। তাই তড়িঘড়ি করে কলিনকে নিয়ে আটকে রাখা হয়। তো সেদিন রাতে জেমস কর্নেলের কাছে আসে আর তাকে বলে, কলিনকে ছেড়ে দাও। কিন্তু ইটো তাকে বলে সে রুলস ভেঙেছে, তার একমাত্র শাস্তি হলো মৃত্যু। তখন জেমস তাকে বলে, যদি তোর সাহস থাকে তাহলে তুই আমার সাথে ফাইট কর, বল সেই সাহস তোর আছে কিনা। কিন্তু কর্নেল তো বেশ চালাক লোক, সে এমন কোনো কিছুতে অংশ নেবে না যাতে সে হেরে যেতে পারে। জেমস তাকে ভীতু কাপুরুষ বিভিন্ন কথা বলে। তখন গার্ডরা তাকে টানতে টানতে ক্যাম্পের বাইরে এনে ফেলে দেয়। এরপর জেমস তার সাথীদের সাথে কথা বলে। সে বলে, আজকে যেভাবেই হোক আমাদেরকে সিগন্যাল পাঠাতেই হবে। গভীর রাত হতেই তারা আবারও ক্যাম্প থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করে। আজকে সে তার সাথে এমন একজন কয়েদিকে নিয়ে গিয়েছে যে কোডের ব্যাপারে বেশ দক্ষ। তো তারা ক্যাম্প থেকে বের হয়ে এমন একটা জায়গায় চলে যায় যেখান থেকে তারা সিগন্যাল পাঠাতে পারবে, আর অনেক কষ্টে তারা সিগন্যাল পাঠাতেও পারে। সিগন্যাল পাঠানোর পর তারা সবাই খুব খুশি হয়ে যায়। অনেক মাস পর তারা এই প্রথম এত খুশি হতে পেরেছে, কেননা কোডের মাধ্যমে তারা তাদের লোকেশনটা আমেরিকান মিলিটারি ফোর্সের কাছে পাঠাতে সক্ষম হয়েছে। এর মানে হলো খুব তাড়াতাড়ি তারা এই জায়গায় অ্যাটাক করে সব কয়েদিদেরকে বাঁচিয়ে নেবে। এরপর তারা দুজন ক্যাম্পে ফিরে আসে, কিন্তু তারা সেলে ফিরে এসে দেখে সেলে কেউই নেই। ঠিক তখনই কিছু বুঝে ওঠার আগেই সেখানে গার্ড চলে আসে আর তাদেরকে মেরে সেন্সলেস করে দেয়। এরপর যখন তাদের জ্ঞান ফেরে তখন তাদের চারপাশে বেশ শোরগোলের শব্দ শুনতে পায়। সে দেখতে পায় চারপাশে ধোঁয়া উঠছে। সে বুঝে যায় মিলিটারি ফোর্স ক্যাম্পের উপরে অ্যাটাক করেছে। তখন দুজন নার্স এসে তাদের হাত খুলে দেয়। এবার জেমস নার্স সহ তার সাথীদেরকে নিয়ে বাইরে বের হয়ে আসে। চারপাশে তখন শুধু বোমার শব্দ। একদিকে বোম ব্লাস্ট হচ্ছে, অন্যদিকে জাপানিজরা একের পর এক কয়েদিদেরকে গুলি করে মেরে ফেলছে। জেমস বুঝতে পারে এখন এই মুহূর্তে তাকে নতুন একটা প্ল্যান তৈরি করতে হবে।
তাহলেই সে তার সাথীদেরকে নিয়ে এখান থেকে বেঁচে ফিরতে পারবে। জেমস তখন বলে, আমাদের এখন একটা রেডিও দরকার, এখন যত দ্রুত সম্ভব আমাদের একটা রেডিও অ্যারেঞ্জ করতে হবে। তখন দেখা যায় দুইজন নার্স একসঙ্গে একজন জাপানিজ গার্ডের উপর হামলা করে। মেয়ে হয়ে তাদের এতটা সাহস দেখে জেমস আরও সাহস সঞ্চয় করে। এরপর দেখা যায় জেমস কর্নেল ইটোর রুমে যায়। ইটো তখন একা ওই রুমে বসেছিল। জেমস আবারও তাকে তার সাথে লড়াই করার চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আর এইবার ইটো তার চ্যালেঞ্জকে একসেপ্ট করে নেয়। তাদের দুজনের মধ্যে তখন এক ভয়ঙ্কর তলোয়ার যুদ্ধ হয়। তারা দুজনেই খুব ভালো ফাইটার, কিন্তু এক পর্যায়ে জেমস পুরো কন্ট্রোল নিজের করে নেয়। সে কর্নেলকে প্রচুর মারে। যখনই সে ইটোকে জানে মেরে ফেলতে যাবে, ঠিক তখনই তার এক সঙ্গী সেখানে চলে আসে। সে জেমসকে সেখান থেকে চলে যেতে বলে। সে তাকে আরও বলে, আমাদের এখন এসব করার সময় নেই, আমাদেরকে আগে এখান থেকে বাঁচতে হবে। তাই জেমসের হাতে সুযোগ থাকলেও সে ইটোকে না মেরে সেখান থেকে চলে যায়। এরপর যখন তারা দুজন বের হয়ে যায়, তখন পেছন থেকে জাপানিজদের কমান্ডার জেমসকে গুলি করতে যায়। কিন্তু তখনই একটা বিস্ময়কর ঘটনা ঘটে। সে গুলি চালানোর সময়ে কর্নেল সেখানে এসে বন্দুকটা উপরে উঠিয়ে দেয়, ফলে জেমসের জীবন বেঁচে যায়। জেমস বিষয়টা তাকিয়ে তাকিয়ে দেখে। আসলে কর্নেল বুঝতে পারে সে জেমসের কাছে হেরে গিয়েছে, তাই সে হেরে গিয়ে কাপুরুষের মতো কাউকে মারতে চায় না। তো জেমস সেখান থেকে বের হয়ে যায়। বের হয়ে তারা জঙ্গলে পড়ে থাকা সেই প্লেনটার কাছে আসে। বেঁচে থাকা বেশ কিছু কয়েদি সেই প্লেনটার ভেতরে বসে পড়ে। এরপরে দেখা যায় তাদের খুব কাছাকাছি আরেকটা প্লেন চলে আসে, আর সেই প্লেন থেকে একটা হুক ফেলে দেওয়া হয়। সেই হুকটা জেমসের প্লেনে আটকে যায় এবং হুকের মাধ্যমে ওই প্লেনটা জেমসদের প্লেনটাকে উপরে টেনে তোলে। আর এভাবেই তার আর তার সাথীদের জীবন বেঁচে যায়। কিন্তু অনেক কয়েদি তখনও সেখানে আটকে ছিল। জেমসদের ভাগ্যের মতো তাদের ভাগ্য এতটা ভালো ছিল না বলেই হয়তো তারা সেখান থেকে মুক্ত হতে পারেনি। যাই হোক, গল্প আবারও বর্তমানে ফিরে আসে। এখন আমরা সেই দৃশ্যটা দেখতে পারি যেটা আমরা মুভির শুরুতে দেখেছি। জেমস যার সামনে দাঁড়িয়ে আছে সে আসলে কর্নেল ইটোর ছেলে। সে বলে, আমার বাবা তোমার ব্যাপারে অনেক কিছু বলেছে আমাকে। গত বছর তিনি মারা গিয়েছেন। আমার খুব ইচ্ছা তোমার সাথে একবার ফাইট করার, কেননা আমি দেখতে চাই আমার বাবা তোমার সম্পর্কে যা বলেছে সেটা আসলেই কতটুকু সত্য। তার কথা শুনে জেমস তার সাথে ফাইট করতে রাজি হয়। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। ইটোর ছেলে মার্শাল আর্টের সবচেয়ে বেস্ট মুভসগুলো প্রয়োগ করে তার সাথে ফাইট করে, কিন্তু জেমস এই সব কিছু খুব ভালোভাবেই জানে বিধায় খুব সহজেই তাকে হারিয়ে দেয়। ফাইট শেষ হলে সে জেমসকে বলে, আমার বাবা বলতো তুমি একদিন এখানে অবশ্যই আসবে, কেননা তোমার একটা বিশেষ জিনিস তার কাছে ছিল। এটা বলে সে জেমসকে তার সেই ব্যাজটা ফিরিয়ে দেয় যেটা ইটো তার কাছ থেকে কেড়ে নিয়েছিল। সে বলে, আমার বাবা তোমার এই জিনিসটা যত্ন করে রেখে দিয়েছিল, কেননা তার বিশ্বাস ছিল তুমি একদিন ঠিকই এটা নিতে আসবে। এরপর জেমস ওই ব্যাজটা নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আর এই চমৎকার দৃশ্যটার মধ্য দিয়েই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। আসলে এই পুরো মুভিতে জেমস আমাদের দেখিয়েছেন যে নিজের উপর বিশ্বাস রাখলে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। আর আসল বীরত্ব কেবল লড়াই করাতে নয়, বরং সময় এলে শত্রুকে ক্ষমা করার মধ্যেও লুকিয়ে থাকে। তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।